পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি, ইরানের যুদ্ধকালীন সেনাপ্রধানকেও হত্যার দাবি ইসরায়েলের। ইসরায়েলি আগ্রাসনে অন্ধ সমর্থন G7ভুক্ত দেশগুলোর, মধ্যপ্রাচ্য অস্থিরতার দায় চাপালেন ইরানের উপর। রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার বৈঠক, রাজনৈতিক দলগুলোকে ছাড় দেওয়ার পরামর্শ। মেয়রের শপথ পড়ানোর দাবিতে আজও নগর ভবনে বিক্ষোভ, স্থানীয় সরকার উপদেষ্টার পদত্যাগের দাবি ইশরাকের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর যাত্রা শুরু, হাসিনা কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ। শুরুতেই ইরান ইসরায়েল প্রসঙ্গ। মধ্যপ্রাচ্যে অস্থিরতার জন্য ইরানকে দায়ী করেছেন G7 নেতারা। কানাডায় অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে ইসরায়েলের প্রতি সমর্থন প্রকাশ করেছেন তারা। সোমবার এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। অঞ্চলটিতে বড় ধরনের সংঘাত এড়ানোর আহ্বান জানান নেতারা। এদিকে কানাডায় G7 সম্মেলন শেষ হওয়ার আগেই দেশে ফিরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান ইসরায়েল চলমান সংঘাতের মধ্যেই এই সিদ্ধান্ত নিলেন ট্রাম্প। এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, ইসরায়েল ইরানের মধ্যকার যুদ্ধবিরতির জন্য নয়, এর চেয়েও বড় কিছুর জন্য ওয়াশিংটনে ফিরছেন তিনি। ইসরায়েলের ক্রমাগত হামলায় ইরানের নাগরিকদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। বন্ধ রাখা হয়েছে বেশিরভাগ দোকানপাট, বাজারে মিলছে না পর্যাপ্ত দরকারি পণ্য। গ্যাস পাম্পগুলোতে বাড়ছে গ্রাহকদের ভিড়। কয়েকদিনের জন্য ইরানে চলাচলকারী ফ্লাইট স্থগিত রেখেছে এমিরেটস সহ কিছু এয়ারলাইন্স। 4 দিন ধরে বোমার শব্দে ঘুম ভাঙছে ইরানবাসীর। থমথমে পরিস্থিতি তেহরানে। খুব প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাচ্ছে না কেউ। বেশিরভাগ দোকানের শাটারই আছে বন্ধ। কিছু সুপার শপ খোলা থাকলেও দেখা দিয়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট। সব মিলিয়ে ইসরায়েলের সাথে পাল্টাপাল্টি হামলায় ব্যাহত হচ্ছে ইরানিদের দৈনন্দিন জীবনযাপন। তেল আবিবের হামলায় বেসামরিক নাগরিকদের ক্ষতিই হচ্ছে বেশি। আমরা এখন যে পরিস্থিতির মধ্যে আছি তাতে দুশ্চিন্তা বাড়ছে। তেমন দোকানপাট খোলা নেই, আর বাজারে সব ধরনের পণ্য পাওয়াও যাচ্ছে না। গেল কয়েকদিন তেহরানে হামলার মাত্রা বেশি হওয়ায় অনেকেই ভাবছেন সরে যাবেন অন্য শহরে। নিরাপত্তার স্বার্থে আমরা তেহরান ছেড়ে যাচ্ছি। অনেক জায়গা থেকেই সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ কারণে তেহরান ছেড়ে নিরাপদ কোনো জায়গায় চলে যাওয়াই ঠিক মনে হচ্ছে। জ্বালানি অবকাঠামো ও তেল ডিপোতে চালানো হামলায় দেখা দিয়েছে সংকট। গ্যাস ও পেট্রোল স্টেশনগুলোতে দীর্ঘ হতে শুরু করেছে গ্রাহকদের লাইন। ইরানের প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র সাউথ পার্সে হামলার পর থেকেই সেখানে আংশিকভাবে গ্যাস উৎপাদন বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এদিকে চলমান সংঘাতে বাতিল হতে শুরু করেছে গুরুত্বপূর্ণ অনেক ফ্লাইট। এমিরেটস সহ কিছু এয়ারলাইন্স 22 জুন পর্যন্ত জর্ডান ও লেবানন এবং 30 জুন পর্যন্ত ইরান ও ইরাকে সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রেখেছে। রাখি জেসমিন, চ্যানেল 24। পঞ্চম দিনে গড়ালো ইরান ইসরায়েল সংঘাত। এর তীব্রতা কমার কোনো লক্ষণ এখনো দৃশ্যমান নয়। দুপক্ষ একে অপরের লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে। ইরানের যুদ্ধকালীন সেনাপ্রধান আলী সাদমানিকে হত্যার দাবি করেছে ইসরায়েল। আর রাষ্ট্রীয় টেলিভিশনে ক্ষেপণাস্ত্র হামলায় 2 জন নিহতের কথা নিশ্চিত করেছে তেহরান। এদিকে পরিস্থিতির ভয়াবহতায় ভারত, চীন ও দক্ষিণ কোরিয়া নিজ নিজ দেশের নাগরিকদের অবিলম্বে ইসরায়েল ছাড়ার নির্দেশ দিয়েছে। ভয়ে আতঙ্কে নিরাপদ আশ্রয়ের খোঁজে তেহরান ছাড়ছেন হাজারো ইরানি। সোমবার রাতের দৃশ্য এটি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তেহরানবাসীদের অবিলম্বে রাজধানী খালি করার আহ্বান জানান। মধ্যপ্রাচ্যে কাঁপন ধরানো এই সংঘাত পঞ্চম দিনে গড়িয়েছে। চতুর্থ দিনও তেহরান সহ বিভিন্ন অঞ্চলে থেমে থেমে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। আজ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে ইরানের যুদ্ধকালীন সেনাপ্রধান আলী সাদমানিকে গুপ্ত হত্যা করা হয়েছে। গেল সপ্তাহে গোলাম আলী রাশিদের মৃত্যুর পর তার স্থলাভিষিক্ত হন আলী সামদানি। সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনের IRRBর সদর দপ্তরে চালানো হামলায় একজন বার্তা সম্পাদক ও অন্য এক কর্মীর মৃত্যুর কথা নিশ্চিত করেছে ইরান। হামলার পর কিছুক্ষণ সম্প্রচার বন্ধ থাকলেও পরে তা আবারও চালু হয়।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন, ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনিকে হত্যার মধ্য দিয়ে শেষ হবে এই সংঘাত। ইরানের গণমাধ্যম বলছে, সোমবার 2 দফায় ইসরায়েলের মধ্য ও উত্তরাঞ্চলে পাল্টা হামলা চালায়। গেল রাতের চেয়ে এই হামলার তীব্রতা ততটা ছিল না। তেমন ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেনি তেল আবিব। মঙ্গলবার সকালেও তেল আবিব ও জেরুজালেমের দিকে ধেয়ে আসে ইসরায়েলি ড্রোন ও ক্ষেপণাস্ত্র, শোনা যায় সাইরেন। ইরান বলছে, ইসরায়েলে তাদের হামলা আত্মরক্ষার্থে, সামরিক স্থাপনা লক্ষ্য করেই ছোড়া হচ্ছে ক্ষেপণাস্ত্র। এ পর্যন্ত 2 শতাধিক ইরানির মৃত্যুর কথা নিশ্চিত করেছে তেহরান। যদিও মানবাধিকার সংস্থা বলছে এই সংখ্যা দ্বিগুণ। আর ইসরায়েল বলছে 4 দিনে 24 ইসরায়েলি নিহত হয়েছে ইরানের হামলায়। মাসুম রাব্বি, চ্যানেল 24। ইরানের হামলা মোকাবেলায় বহু স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে ইসরায়েল। দেশটির হাতে রয়েছে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্রযুক্তি, যার মাধ্যমে নিজেদের আকাশ সীমা যেমন সুরক্ষিত রাখছে, তেমনি শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকরেও কাজ করে যাচ্ছে। সাথে অদৃশ্য ঢাল হয়ে কাজ করছে দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদ। উপসাগরীয় যুদ্ধে ইরাক থেকে ছোড়া স্কাড ক্ষেপণাস্ত্রের অভিজ্ঞতা থেকেই নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নে মনোযোগ দেয় ইসরায়েল। যুক্তরাষ্ট্রের সহযোগিতায় গড়ে তোলে একাধিক প্রতিরক্ষা স্তর, যা এখন ইরানের প্রতিশোধমূলক হামলা মোকাবেলায় গেম চেঞ্জার হয়ে কাজ করছে। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোকাবেলায় ইসরায়েল গড়ে তুলেছে অ্যারো 2 ও অ্যারো 3 সিস্টেম। অ্যারো 2 ক্ষেপণাস্ত্রকে বায়ুমণ্ডলের ভেতরে ধ্বংস করে, অ্যারো 3 কাজ করে মহাকাশ স্তরে। মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যবহার করা হয় ডেভিড স্লিং সিস্টেম। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে উড়ন্ত অবস্থায় ধ্বংস করতে দেশটির ঝুলিতে আছে মার্কিন থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা। রয়েছে আয়রন ডোম ও আকাশ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও। কেবল নিজেদের আকাশসীমা সুরক্ষিত রাখাই নয়, শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকরেও জুড়ি নেই ইসরায়েলের। আর এ কাজে অদৃশ্য ঢাল হিসেবে কাজ করছে দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদ। ইরানের ভেতরে এক প্রকার অপ্রতিরোধ্য হয়ে উঠেছে দুর্ধর্ষ এই বাহিনী। শুক্রবারের হামলার বহু আগেই মোসাদ সেখানে ড্রোন ঘাঁটি তৈরি করেছিল। স্থাপন করা হয় নিখুঁত নিশানায় আক্রমণের সক্ষম অস্ত্র, যা ইসরায়েলি বিমান বাহিনীর আক্রমণের সময় একযোগে সক্রিয় করা হয়। শত্রুকে নিশ্চিহ্নে ইসরায়েলের নাক ও কান হিসেবে কাজ করছে ইউনিট 8200 ও 9900 গোয়েন্দা ব্যবস্থাও। এদিকে ইরানে চালানো বিশেষ অভিযানের পর আলোচনায় ইসরায়েলের F-35 যুদ্ধ বিমানের নতুন সংস্করণ। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে মিডল ইস্ট জানিয়েছে, এই অভিযানের জন্য বিশেষ পরিবর্তন আনা হয় যুদ্ধ বিমানটির কাঠামোতে, যাতে বাড়তি জ্বালানির পাশাপাশি রাডার ফাঁকি দেওয়ার বিশেষত্ব যোগ করা হয়। মিলা খন্দকার, চ্যানেল 24। এদিকে ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় আতঙ্কিত ইসরায়েলিরা। নাজেহাল বাসিন্দারা খুঁজছেন কোথায় মিলবে মানসিক স্বাস্থ্য সেবা। এই জন্য নেওয়া হয়েছে ভার্চুয়াল কাউন্সেলিং এর ব্যবস্থা। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে প্রশাসন। মিসাইলের আঘাতে বিধ্বস্ত ভবন, ধসে পড়া রাস্তা, দিনরাত অনবরত সাইরেন আর অ্যাম্বুলেন্সের শব্দ। এমন চিত্র ইসরায়েলিদের জন্য অচেনা হলেও গেল কয়েকদিনে ইরানের একের পর এক হামলায় তা এখন বাস্তব। নতুন এই বাস্তবতায় যেন এক ঘোরের মাঝে বাস করছেন ইসরায়েলিরা। ধসে পড়া নিজ বাড়ি ছেড়ে অনেকের ঠিকানা এখন স্থানীয় বোম শেল্টারে। কখনো কল্পনাও করিনি জীবনে এত বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পাবো। ক্ষেপণাস্ত্রটি যেখানে পড়ে তার পাশে থাকা ভবনে আমি, আমার স্ত্রী এবং শাশুড়ি ছিটকে পড়ি। ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে চারপাশ। এটা অবিশ্বাস্য। সবাই মানসিকভাবে বিপর্যস্ত। এভাবে চলতে পারে না। পুরো ব্যাপারটি শেষ হওয়া উচিত। যে কোনো কিছুর বিনিময়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান সহ পুরো মধ্যপ্রাচ্যে এমন অস্থিরতা আর না। ইসরায়েলি ভূখণ্ডে ইরানের দফায় দফায় মিসাইল হামলায় যুক্ত হয়েছে নাগরিকদের মানসিক স্বাস্থ্যে অবনতি। তেহরানের 4 দিনের হামলার জেরে পাগল প্রায় ইসরায়েলিরা দ্বারস্থ হচ্ছেন মানসিক স্বাস্থ্য সেবা কেন্দ্রে। গেল কয়েকদিনে ইমোশনাল সাপোর্ট হটলাইনে প্রায় 5000 ফোন কল করেছেন বাসিন্দারা, যা সামাল দিতে হিমশিম অবস্থা কর্মীদের। লাগাতার ফোন বেজে চলেছে স্থানীয় মানসিক স্বাস্থ্য কেন্দ্রগুলোতেও। 24 ঘন্টায় এসব কেন্দ্রের কার্যক্রম চালুর নির্দেশ দেওয়া হয়েছে।
হামলায় আক্রান্ত এলাকাগুলোর বাসিন্দাদের বাড়তি খোঁজ খবর নিচ্ছে প্রশাসন। ভার্চুয়ালি জুম মিটিংয়ে মানসিক চিকিৎসকদের মাধ্যমে দেয়া হচ্ছে কাউন্সিলিং। বিনামূল্যে এই সেবা পাচ্ছেন বাসিন্দারা। পিটিএসডি বা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের প্রভাব থেকে নাগরিকদের সুরক্ষা দিতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। মাসুম রাব্বি, চ্যানেল 24। ইরান ইসরায়েল যুদ্ধ পর্যবেক্ষণ করছে বাংলাদেশ সরকার। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা জানিয়েছে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেন, ইরান ইসরায়েল যুদ্ধ দীর্ঘায়িত হবে না বলে মনে করছে বাংলাদেশ। তারপরও সরকার পর্যবেক্ষণ করছে গ্যাস বা এলএনজির দাম বেড়ে গেলে কি করা যায়। জ্বালানি তেলের দাম আপাতত বাড়ছে না। যুদ্ধ দীর্ঘায়িত হলে এলএনজি তেল সারের উপর স্বাভাবিকভাবে প্রভাব পড়বে। তবে এখন পর্যন্ত আগের দামে আমদানি হয়েছে। যুদ্ধ চলতে থাকলে বিকল্প ভাবার বিষয়েও কাজ চলছে বলে জানান অর্থ উপদেষ্টা। আমরা অবজার্ভ করছি এই যে গ্যাস প্রাইস বা এলএনজি প্রাইস যদি বেড়ে যায়, এটা উইল টেক কেয়ার অফ। আজকে যেটা দিলাম ওটা ওল্ড প্রাইসে ওরা কোট করেছে। ভাগ্য ভালো যে ওই প্রাইসে আমরা পাবো আপাতত। বাট আমরা অবজার্ভ করছি যদি যুদ্ধটা বেশি দিন চলে, এটা এফেক্ট যদি হয়, তখন আমাদের উপর একটু প্রেশার পড়বে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। দ্বিতীয় পর্যায়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক চলছে। বেলা 11টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হয়। প্রথম ধাপের অসমাপ্ত আলোচনা এবং গুরুত্বপূর্ণ বিষয়ের উপর ঐক্যমত্য গঠনে এই বৈঠকে গুরুত্ব দেওয়া হবে। আলোচনার বিষয়গুলোর মধ্যে রয়েছে সংবিধানের 70 অনুচ্ছেদ, স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন, নারী প্রতিনিধিত্ব সহ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং প্রধান বিচারপতির। 19 জুন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই বৈঠক চলবে। আমরা চেষ্টা করছি সমস্ত বিষয়গুলোতে যাতে আমরা সকলে না হলেও সামগ্রিকভাবে বিভিন্ন বিষয়ে একমতে আসতে পারি। সব বিষয়ে হয়তো আমরা একমত হব না, কিন্তু তারপরেও আমাদের লক্ষ্য হচ্ছে জাতি এবং রাষ্ট্রের স্বার্থে যেন আমরা খানিকটা হলেও ছাড় দিয়ে এক জায়গায় আসতে পারি। দর্শক, এই বিষয় নিয়ে আরো বিস্তারিত খবর জানতে ফরেন সার্ভিস একাডেমি থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে সাদ বিন শফিক। সাদ, সব শেষ খবর জানাবেন। জয়ী, সকাল থেকে আলোচনা যেটি চলছে সেটি হচ্ছে আগের যে অনির্ধারিত আলোচনা ছিল, অর্থাৎ অসমাপ্ত যে আলোচনাগুলো ছিল সেই আলোচনাই কিন্তু এখনও চলছে। অর্থাৎ সংবিধানের 70 অনুচ্ছেদ, স্থায়ী কমিটি এবং নারী প্রতিনিধির বিষয়ে যে আলোচনাগুলো, যেটি আগে দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু হয়েছিল, যেটি আসলে অসমাপ্ত ছিল, সেই পর্যায়ে কিন্তু এখন পর্যন্ত চলছে। কিছুক্ষণ আগের খবর যেটি আপনাকে বলতে পারি। এর বাইরে বাকি যেই নতুন যেসব বিষয়ে আলোচনা হওয়ার কথা ছিল সেটি কিন্তু এখন পর্যন্ত শুরু হয়নি। এর আগে আপনি দেখেছেন 11:30টার পরপর যখন আলোচনা শুরু হয়েছে আজকে, সেখানে কিন্তু যেই ডক্টর আলী রিয়াজ ছিলেন তিনি কিন্তু বলেছেন নিজেদের মধ্যে কিছুটা ছাড় দিয়ে হলেও যেন বৃহত্তর স্বার্থে সবাই একটি অবস্থানে আসেন, যেটি জাতির প্রত্যাশা সেটি যেন পূরণ করতে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকেন, সেই আহ্বান কিন্তু জানানো হয়েছে। যদি আমি আরেকটু স্পেসিফিক করে আপনাকে বলি, 70 অনুচ্ছেদ সংবিধানে যেটি আছে, অর্থাৎ নিজ দলের বিপক্ষে ভোট দেওয়ার বিষয়টি, সেই বিষয়টি নিয়ে কিন্তু অনেকদিন ধরেই আলোচনা চলছিল। সেই বিষয়ে দুটি গুরুত্বপূর্ণ বিষয় বাদ রেখে বাকিগুলো যেন ওপেন থাকে, সেই বিষয়টি কিন্তু বলা হয়েছে। তবে এক্ষেত্রে বিএনপির যে প্রতিনিধি যিনি এসেছেন তার কিছুটা ভিন্নমত আমরা দেখেছি। তিনি দলীয় ফোরামে আলোচনা করে কিছু বিষয় এখানে অন্তর্ভুক্ত করার বিষয়ে তাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে। এর বাইরে এই মুহূর্তে আলোচনা চলছে আসলে সংসদে নারী প্রতিনিধিত্বের যেই বিধানটি আছে সেটি আসলে সরাসরি ভোটে নির্বাচিত হবে বা কত থাকবে সেই নিয়ে আলোচনাটি চলছে। সব মিলিয়ে পূর্বের অসমাপ্ত আলোচনার পর আজকে নতুন বিষয় আলোচনা হবে এবং সব আলোচনা শেষ হওয়ার পর আসলে কোন কোন বিষয় ঐকমত্য হলো, কোন কোন রাজনৈতিক দল কোন কোন মতামতের এসে থামলো, পুরো বিষয়টি কিন্তু আসলে গণমাধ্যমে জানানো হবে। আমরা নিশ্চয়ই চেষ্টা করবো আপনাদের সার্বিক বিষয়ে খবর দেওয়ার জন্য। জয়ী। সাদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, ফরেন সার্ভিস একাডেমি থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সাদ বিন শফিক। পরবর্তী সংবাদ, জন আকাঙ্ক্ষার সংস্কার প্রক্রিয়া কি প্রত্যাশিত গতিতে আগাচ্ছে নাকি ঘুরপাক খাচ্ছে অবিশ্বাস আর মতবিরোধের বৃত্তে? এমন প্রশ্ন এখন সবখানে। কোনটা কতটা সংস্কার হবে এই নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে ভিন্ন মত। সংশ্লিষ্টরা বলছেন এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ছাড় দেওয়ার মানসিকতা আর দায়িত্বশীল ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাদ বিন শফিকের রিপোর্ট। নির্বাচনের দিন তারিখ নিয়ে যখন অনেকটাই কেটেছে ধোঁয়াশা, তখন ঘুরে ফিরে আবারও চলে আসছে সেই মৌলিক প্রশ্ন, সংস্কার এগিয়েছে কতটা? আমরা কিছু কমিশন করে দিই।
24-এর রক্তাক্ত জুলাই যে অচলায়তন ভেঙে সংস্কারের স্বপ্ন জাগিয়েছিল এই বাংলার মাটিতে তা কি এখনো অটুট আছে? জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের কিছু মৌলিক বিষয় ভিন্নমত সামনে নিয়ে এসেছে এমনই প্রশ্ন। বিভিন্ন বিষয় যেগুলোতে ভিন্নমত আছে, অনেক ক্ষেত্রে খুব কাছাকাছিও আছে, সেগুলো নিয়ে আমরা কথাবার্তা বলে আশা করছি অনেকগুলো বিষয় একমত হয়ে যাবে। সব বিষয়ে সকলে একমত হবেন সেটা আমি মনে করি না, কখনোই মনে করি। কিন্তু যেগুলো প্রধান লক্ষ্য সেগুলো অর্জনের ক্ষেত্রে যদি অগ্রগতি অর্জন হয়, একমত হওয়া যায়, তার মধ্যে দিয়ে একটা জাতীয় সনদ আমরা তৈরি করতে পারবো। সংস্কারের বিভিন্ন ইস্যুতে মতপার্থক্য রাজনৈতিক দলগুলোর মধ্যে তৈরি করেছে বিভেদের দেয়াল। দীর্ঘসূত্রতার জন্য বিএনপি দায় দিচ্ছে সরকারকে, আর এনসিপি বিএনপিকে। সংস্কার বা বিচারের জন্য গত 10 মাসে সে ধরনের প্রোগ্রেস কেন হয় নাই? সব রাজনৈতিক দল, সব স্টেক হোল্ডার তো সর্বোচ্চ সাপোর্ট দিয়েছে। যেসব জায়গায় আমাদের ভিন্ন মত রয়েছে আমরা প্রত্যেকে যার যা পলিটিক্যাল পার্টির ম্যানিফেস্টোতে সেটা দিই এবং জনগণকে আমরা সেটা ডিসাইড করবার জন্য স্বাধীনতা দিই, ওনাদেরকে ক্ষমতায়িত করি। এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। কাউকে জোর করে চাপিয়ে দেওয়া তো গণতন্ত্র না। রাজনৈতিক দলগুলো থেকে তো সহযোগিতা আসছে না, এই জন্য আমরা রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাবো, আপনারা সহযোগিতা করুন। আমরা এটা দ্রুত গতিতে একটু সংস্কার প্রক্রিয়াটা চাই, কারণ আমাদের তো গণতান্ত্রিক প্রক্রিয়া যেতে হবে। সংস্কার যারা কমিটি রয়েছে তাদের কোর্টে না, বলটা হলে পলিটিক্যাল দলের কাছে। রাজনৈতিক বিশ্লেষকদের পরামর্শ সংস্কারের রূপরেখাটা ঠিক করে দ্রুতই নির্বাচনের পথে হাঁটার। তাদের মতে এর পরের গুরুদায়িত্বটা পালন করতে হবে বড় রাজনৈতিক দলগুলোকেই। বাংলাদেশের জনসাধারণ ভয় পায় যে এই সমস্ত সংস্কার না হলে যদি আমাদের যে দল আসবে তারাও আবার ওই হাসিনার মতো হয়ে যাবে, এটা লোকে ভয় পায়। সেই কারণেই বিএনপি খুবই কেয়ারফুল। যদি তারা জনগণের স্বার্থের দিকে তাকায় এবং পার্টি হিসেবে টিকে থাকতে চায় বাংলাদেশের রাজনীতিতে, তাহলে তাদের এই ভয়টা দূর করতে হবে। তাদের বুঝতে হবে যে এই সব সংস্কার সেটা আসলে একটা নির্বাচিত সংস্কারেরই কাজ, সরকারেরই কাজ। তারা যে কাজটা করতে পারে নির্বাচন সংক্রান্ত সংস্কারটা করে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দেওয়া, এইটা করলেই আমার মনে হয় তারা অনেক রকম সংকটের হাত থেকে উদ্ধার পাবে। সংস্কার উদ্যোগের সুফল নিয়ে এখনই আশাহত হতে চান না অধ্যাপক আলী রিয়াজ। বলছেন ছাড় দেওয়ার মানসিকতাই আনবে কাঙ্ক্ষিত ফল। জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত করতে হলে, ঐক্যমত্যে আসতে হলে সকলকেই কিছু ছাড় দিতে হবে, সকলকেই দিতে হবে। রাজনৈতিক দলগুলো কমিশনের প্রতিপক্ষ নয়, কমিশন রাজনৈতিক দলের প্রতিপক্ষ নয়, এই সরকারও রাজনৈতিক দলের প্রতিপক্ষ নয়। ফলে আলাপ আলোচনার জায়গাগুলো যতই উন্মুক্ত হবে ততই কাছাকাছি আসার সুযোগ তৈরি হবে। আমি বিশেষ নির্দিষ্ট কোনো দলের কথা বলবো না। তার প্রত্যাশা আসছে জুলাইয়ে মিলবে সংস্কার আলোচনার সুফল। এটা আপনার করবেন কিনা দেখেন। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। প্রস্তাব করে স্থানীয় সরকার উপদেষ্টা নিজের পছন্দের প্রশাসক নিয়োগ দিয়ে আর্থিক ও রাজনৈতিকভাবে ফায়দা নেওয়ার চেষ্টা করছেন, এমন অভিযোগ বিএনপি নেতা ইশরাক হোসেনের। সকালে নগর ভবনে চলমান আন্দোলনে অংশ নিয়ে তিনি বলেন, সজীব ভুঁইয়া অসত্য তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করেছেন, যা প্রতারণার শামিল। বয়স ও অভিজ্ঞতা কম হওয়ায় তিনি জানেন না কিভাবে সিটি কর্পোরেশনে জরুরি সেবা দিতে হয়। বলেন, জন্ম নিবন্ধন থেকে শুরু করে বর্জ্য অপসারণ সহ ডেঙ্গু মোকাবেলায় প্রতিটি ওয়ার্ডে কমিটি গ্রহণ করে দেয়া হয়েছে। বিভ্রান্তিমূলক তথ্য গণমাধ্যমে উপস্থাপনের কারণে উপদেষ্টা পদে বহাল থাকার নৈতিক অধিকার হারিয়েছেন উল্লেখ করে তার পদত্যাগ দাবি করেন ইশরাক হোসেন। স্থানীয় সরকার উপদেষ্টা রাজনৈতিক ও আর্থিক অন্যায়ভাবে লাভবান হওয়ার জন্য তার পছন্দের একজন ব্যক্তিকে প্রশাসক নিয়োগ করে আর্থিক ও রাজনৈতিকভাবে ফায়দা মেটার চেষ্টা করছেন। এক্ষেত্রে জনাব সজীব ভুঁইয়া দেশের জনগণের ম্যান্ডেটকে অবজ্ঞা করেছেন। আন্তর্জাতিক পরিস্থিতির সাথে দেশের সংসদ নির্বাচনের কোনো সম্পর্ক নেই। রমজানের আগে নির্বাচনের বিষয়ে সবাই একমত বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেস। বৈঠক শেষে ব্রিফ করেন আমির খসরু। আশা করেন নির্বাচনের মাধ্যমে দেশে ফিরে আসবে গণতন্ত্র। এ সময় ইশরাক হোসেনের বিষয়ে তিনি বলেন, বিষয়টি নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের উপর। রমজানের আগে নির্বাচনের ব্যাপারে একটা জাতীয় ঐক্যমত আছে, এটা সবারই মতামত একটা। সেই জায়গাতে দ্বিমত কোথাও আছে আমরা মনে করি না, এখানে সবাই ঐক্যমত। কারণ এটা বিভিন্ন কারণে এই জায়গাতে আমরা এসেছি এবং জাতীয় এখানে ঐক্যমত পোষণ করছে।
কোনো হুমকি ধমকিতে থামবে না জুলাই আগস্ট গণহত্যার বিচার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, প্রশ্নহীন করে তোলা হবে বিচারকে। এদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে ট্রাইব্যুনাল। জুলাই আগস্ট হত্যাযজ্ঞের ১১ মাসের মাথায় যাত্রা শুরু হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর। মঙ্গলবার প্রথমবারের মতো এজলাসে বসেন ৩ বিচারপতি। রীতি অনুযায়ী এদিন তাদের দেয়া হয় সংবর্ধনা। এ সময় ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বলেন, হুমকি ও সন্ত্রাস করে ন্যায় বিচার থেকে সরানো যাবে না তাদের। এই ন্যায় বিচার করতে গেলে তাদেরকে নানান ধরনের ভয় ভীতি, হুমকি ধামকি হয়তো মোকাবেলা করতে হবে, কিন্তু কোনো ধরনের হুমকি, নিরাপত্তার সংকটে তারা ভীত নন। তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞ। এ সময় বিচারের মান নিয়ে যেন কেউ আর প্রশ্ন তুলতে না পারে এবং ফ্যাসিবাদ যেন আর ফিরে না আসে তা নিশ্চিতের আহ্বান জানান অ্যাটর্নি জেনারেল। আমাদের এই বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে আন্তর্জাতিক মহলেও যাতে কোনো প্রশ্ন না আসে। আমরা দেখতে চাই এই বিচার প্রক্রিয়া ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের হয়। ন্যায় বিচারের যেমন প্রত্যাশা, অ্যাট দি সেম টাইম এই ন্যায় বিচার প্রতিষ্ঠায় কোনো প্রশ্নবোধক চিহ্ন যাতে না থাকে, আন্তর্জাতিক মানদণ্ডে যাতে ন্যায় বিচারটা করা হয় সেটাও নিশ্চিত করা। পরে চিফ প্রসিকিউটর বলেন, গুমের সংস্কৃতি গ্রাস করেছিল আওয়ামী লীগের আমলে। এই পথ রুদ্ধ করতেই সুবিচার নিশ্চিত করতে হবে। এই যে কালচারে পরিণত করা হয়েছিল বাংলাদেশে গুমকে, রাজনৈতিকভাবে ক্ষমতায় টিকে থাকার স্বার্থে রাজনৈতিক প্রতিপক্ষ অথবা অন্য কোনো অরাজনৈতিক প্রতিপক্ষ যারা তাদের ক্ষমতার জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে, এই কালচার থেকে বাংলাদেশকে বের করে আনতে হবে। পেছনে ঘটে যাওয়া সবগুলো অপরাধের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে এবং সেই ন্যায় বিচার নিশ্চিত করার জন্য এই ট্রাইব্যুনালগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই ট্রাইব্যুনালগুলো যাতে জাতীয় এবং আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেন করে সম্পূর্ণ ন্যায় বিচার নিশ্চিত করে বিচার প্রক্রিয়াটা শেষ করতে পারেন। এদিকে জুলাই আগস্টের গণহত্যার মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে ট্রাইব্যুনাল। না হলে তাদের অনুপস্থিতিতেই হবে বিচার কাজ। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।